ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা এপিসোড শুরু করতে যাচ্ছি, চুন্নু মুন্সি যার নাম। এই এপিসোডটি কেমন লাগে, ঘটনাগুলো কেমন লাগে অবশ্যই আমাদের জানাবেন। আপনারা মঙ্গলবারের এপিসোডকে অনেক ভালোবাসা দিয়েছেন এবং সবসময় আপনারা মঙ্গলবারের এপিসোডকেও মিস করেন না, এটা আমি খেয়াল করেছি। এটা আসলে উইকের মাঝখানে তো আমাদের হয়তো এটা একটা কারণ হতে পারে, আমি ঠিক জানি না। কিন্তু রবিবার নিয়ে আমরা অনেক স্ট্রাগল করছি। ঠিক একইভাবে মঙ্গলবারে যখনই আসি তখনই দেখি যে আপনারা যুক্ত হন আমাদের সাথে এবং আপনারা সবাই মিলে আবারও আমরা আপনাদের কমেন্টগুলো পড়বো। এর মাঝখানে আমাদের একজন অতিথি যুক্ত হবেন আমাদের সাথে, তার সাথেও আমরা কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে সরাসরি আজকে আমরা ঘটনায় চলে যাই এবং প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আশা করি। শুরু করা যাক। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম। আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। তারপরে তিনি লিখছেন, কারণ এই সময়ে যেভাবে মানুষ খারাপ আর খারাপ দলের অন্তর্ভুক্ত, কেউ ভালো থাকতে চাইলেও কিছু মানুষের জন্য থাকতে পারছে না। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আমি হানিফ আহমেদ, লিখছি খিলক্ষেত, ঢাকা থেকে। আমি বর্তমানে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট এবং একটি বেসরকারি অফিসে কর্মরত আছি। পড়ালেখা ও অফিসের কাজের ব্যস্ততার জন্য স্টুডিওতে এসে ঘটনা বলার ইচ্ছা থাকলেও তা হয়ে উঠছে না। তাই আপনার কাছে রিকোয়েস্ট, যাতে ঘটনা পড়ে শোনান। আমি অনেক দিন যাবৎ ভূত.com শুনে আসছি, কিন্তু কখনো কোনো ঘটনা শেয়ার করিনি। কেননা লেখাপড়া আর চাকরির মধ্য দিয়ে সময় বের করাটা অনেকটা মুশকিল। তাই দৈনিক পড়ালেখা আর কাজের ফাঁকে একটু সময় বের করে লিখছি। যেহেতু এটা আমার প্রথম ঘটনা, তাই লেখার মধ্যে কোনো রকম অনিচ্ছাকৃত ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভূত.com-এর মডারেটর তানভীর তুষার, সাবিত আলম, মুস্তফা আলম রোমান, এই ঘটনাটি ভালো না লাগলে তাদের দিয়েও লিখিয়ে নিতে পারেন। না, আমি সেটা করছি না। আপনি যেভাবে লিখছেন সেভাবেই পড়ছি। বলছেন, আম্মু, বুঝলি বাবা, ঘটনাটা অনেকদিন আগের, প্রায় 70 দশকের। ঘটনাটি ঘটে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার কোনো একটা গ্রামে। ঘটনাটি আমি তোমার দাদির মুখ থেকে শুনেছিলাম। ঘটনাটি ঘটে তোমার দাদার সাথে। তোমার দাদা ছিল একজন মুয়াজ্জিন, ওনার নাম ছিল চান মিয়া। কিন্তু তোমার বড় আম্মু, মানে তোমার দাদার মা, আদর করে ওনাকে চুনু মিয়া বলে ডাকতেন। তারপর থেকে ওনাকে সবাই চুনু মিয়া বলেই ডাকতে থাকেন। আর যখন উনি মুয়াজ্জিনের দায়িত্ব পান, তারপর থেকে সবাই ওনাকে চুন্নু মুন্সি বলেই সম্বোধন করতেন। মুয়াজ্জিনদের মসজিদে সাধারণত কি কাজ করতে হয় তা তো জানোই। আজানের মাধ্যমে মুসল্লিদের 5 ওয়াক্ত নামাজের জন্য আহ্বান করতে হয়। তারপর তোমার দাদা অনেক বছর যাবৎ তোমাদের গ্রামের মসজিদে মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন। তোমার দাদা ছিলেন গ্রামের সবার পরিচিত মুখ। এখন আমি মূল ঘটনায় আসি। যেহেতু তোমার দাদা গ্রামের মসজিদের একজন মুয়াজ্জিন ছিলেন, সেই সুবাদে তিনি প্রতিদিনের মতো ফজরের আজান দেওয়ার জন্য ঘুম থেকে ওঠেন। কিন্তু ওনার কেন যেন মনে হয় ফজরের আজানের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। উনি তাড়াহুড়ো করে অজু করে কাপড় পরিধান করে বেরিয়ে পড়েন। কিন্তু উনি তখন আন্দাজ করতে পারেননি যে এখনো ফজরের আজানের সময় হয়নি। মিনিমাম ঘড়ির সময় আরো 2-3 ঘন্টা বাকি। জানোই তো, 70 দশকে তেমন একটা ঘড়ির চল ছিল না, যদিও যারা ধনী তাদের 2-1টা থাকতো। যাক, সেসব কথা। তোমার দাদা চাঁদের জ্যোৎস্না দেখে মনে করেছেন অনেক বেলা হয়ে গেছে, তাই তিনি তাড়াহুড়ো করে বড় বড় পা ফেলে মসজিদের দিকে যেতে শুরু করেন।
শুরুতেই তোমার দাদার বাসা থেকে মসজিদের দূরত্বটা এবং রাস্তার বর্ণনাটা দেয়া প্রয়োজন। বাসা থেকে মসজিদের দূরত্ব ছিল 5 থেকে 10 মিনিটের। বাসা থেকে বের হতেই একটা পুকুর, তার সাথে একটা গাছ। গাছটা মূলত কি গাছ তা মনে নেই। তোমার দাদা পুকুর পাড়ে আসতেই গাছের একটা ডালে চোখ পড়ে। উনি দেখেন একটা অনেক বড় পেঁচা সেখানে বসে আছে। উনি ভাবতে থাকেন, পেঁচা তো সাধারণত মধ্যরাতে দেখা যায়, তাহলে কি আমি আগে ভাগেই বের হয়ে গেছি? পরে কিন্তু আলো দেখে মনে হচ্ছিল অনেক বেলা হয়ে গেছে। তাহলে পেঁচাটা ডালে বসে আছে কেন? নিজেকে নিজেই প্রশ্ন করেন। উত্তরে তিনিই বলে উঠলেন, হয়তোবা পেঁচাটা অসুস্থ। তারপর তিনি আবার হাঁটা শুরু করলেন মসজিদের গন্তব্যে। হাঁটার মধ্যে কেন যেন বারবার মনে হচ্ছিল কেউ যেন খুব সাবধান করছে, সামনে এগোতে মানা করছে, কেননা এখনো রাত, তার নিস্তব্ধতা কাটিয়ে ওঠেনি। তোমার দাদার মনের ভুল ভেবে তিনি সামনে এগোতে থাকেন। উনি দূর থেকে দেখতে পারলেন মসজিদটির প্রায় কাছাকাছি চলে এসেছেন। উঠলেন তোমার দাদা, মসজিদের কাছে এসেই বলতে লাগলেন, এতক্ষণ কি ভুলভাল ভাবছিলাম, এই তো মসজিদের কাছেই চলে এসেছি। কিন্তু কেই বা জানতো আসল ভয় যে ওনার জন্য মসজিদের ভেতরেই অপেক্ষা করছে। যখনই তোমার দাদা মসজিদের তালা খুলে ভেতরে পা রাখবেন, তখনই ঘটে গেল তোমার দাদার সঙ্গে এক রক্তহীন করা ঘটনা। তোমার দাদা দেখতে পারলেন কোথা থেকে যেন একদল পাঞ্জাবি পরিহিত অনেক লম্বা লম্বা লোক বুলেটের গতিতে ওনার সামনে এসে দাঁড়ালেন। উনি একদম বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন সেই জায়গায়। কতক্ষণ এভাবে দাঁড়িয়েছেন উনি জানেন না। কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লেন মাটিতে। অজ্ঞান হওয়ার আগে উনি অস্পষ্ট কিছু কথা শুনতে পান, যা ওনার বোঝার মতো ছিল না। অন্য ভাষা। ওনার মতে এই ভাষা এই জগতের না, অন্য কোনো জগতের। তারপর জ্ঞান ফিরতেই উনি নিজেকে আবিষ্কার করেন মসজিদের ভেতরে। উনি দেখতে পান ওনার চারপাশে অনেক মুসল্লি দল বেঁধে দাঁড়িয়ে আছেন, আর ইমাম সাহেব ওনার মাথার পাশে বসে আছেন। তখন ভোর হয়ে গেছে। তারপর তোমার দাদা ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন, আমি এখানে কিভাবে আসলাম? ইমাম সাহেব উত্তরে বলেন, নামাজের পর কয়েকজন মুসল্লি নাকি ওনাকে মসজিদের বাইরে পড়ে থাকতে দেখেন। তারপর তারা সবাই ধরাধরি করে মসজিদের ভেতরে নিয়ে আসেন। ইমাম সাহেব তোমার দাদাকে জিজ্ঞেস করেন, কি হয়েছিল? আপনি আমাদের সাথে নামাজ আদায় করে আগে আগে বের হয়ে গেলেন, আর বাইরে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন কেন? ইমাম সাহেবের কথা শুনে দাদা যেন আকাশ থেকে পড়ল। উনি ইমাম সাহেবের কথার কোনো লজিক খুঁজে পাচ্ছিলেন না। একটু পর তোমার দাদা বলে ওঠেন, আমি তো এখনো ফজরের আজানই দেইনি, আর আপনারা বলছেন আমি আপনাদের সাথে নামাজ আদায় করেছি। আমার তো এখন জ্ঞান ফিরল। দাদার কথা শুনে ইমাম সাহেব সহ উপস্থিত মুসল্লিরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন তোমার দাদার দিকে। তাহলে তারা কাকে দেখেছিল? একে অপরকে বলতে শুনল তোমার দাদা। তারপর সবাই তোমার দাদাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে। তার পরের দিন তোমার দাদার গায়ে অনেক জ্বর ওঠে এবং অসুস্থ হয়ে পড়েন। পরের দিন সকালে ইমাম সাহেব পাশের গ্রামের মসজিদ থেকে ওনার বন্ধু আরেকজন ইমাম সাহেবকে নিয়ে আসেন, যিনি কিনা এইসব অতি প্রাকৃতিক বিষয় নিয়ে কাজ করে থাকেন। তারপর তিনি তোমার দাদাকে দেখে বিষয়গুলো খোলসা করেন। তিনি বলেন, তোমার দাদা যখন মসজিদের কাছে গিয়ে গেটের তালা খুলতে শুরু করেন, তখন মসজিদে অনেকগুলো ভালো জিন ইবাদতরত অবস্থায় ছিল। তোমার দাদা মসজিদে প্রবেশ করতে গেলে জিনদের ইবাদতে একটা বাধা আসে। তোমার দাদার উপর তারা ক্ষিপ্ত হয়ে যায় এবং তোমার দাদাকে আক্রমণ করে বসে। কিন্তু তোমার দাদা এই মসজিদের মুয়াজ্জিন হওয়াতে ওনাকে কোনো রকম ক্ষতি না করে ভয় দেখিয়ে অজ্ঞান করে তাদের দেশে নিয়ে যায়। আর যেহেতু মসজিদে ফজরের আজান দেয়া হয়নি, তাই তাদের মধ্যে একজন ভালো জিন তোমার দাদার রূপ ধরে ফজরের আজান এবং নামাজ সম্পন্ন করেন। এই জন্য ইমাম সাহেব ও মুসল্লিরা নামাজের পর তোমার দাদাকে দেখতে পায়, আর তোমার দাদা ভালো মানুষ হওয়াতে কোনো রকম ক্ষতি না করে ওনাকে মসজিদের বাইরে রেখে চলে যায়। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। জানি না ঘটনাটি কতটা ভয়ের ছিল, তবে এটা আমার আম্মুর মুখে শোনা আমার দাদার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। ঘটনাটি লিখতে আমার প্রায় 1 সপ্তাহ লেগেছে। ঘটনাটি সিলেক্ট করেন বা নাই করেন তাতে আমার কোনো রকম কষ্ট বা দুঃখ নেই। রাসেল ভাইকে
অনেক ধন্যবাদ। ঘটনাটি সিলেক্টেড হলে রিকোয়েস্ট আমাকে অবশ্যই জানাবেন। হানিফ এই ঘটনাটি লিখেছেন, হানিফ আহমেদ। তার ফোন নাম্বার শেয়ার করছেন, বর্তমান ঠিকানা খিলক্ষেত, মধ্যপাড়া, ঢাকা। আপনি একটা চমৎকার ঘটনা লিখেছেন এবং আপনার ঘটনাটি সেই কারণেই সিলেক্টেড হয়েছে। আশা করছি আপনি খুশি হয়েছেন এবং যারা শুনলেন তারাও উপভোগ করেছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। ঘড়িতে সময় রাত 11:44। এই সময় আমার সাথে যুক্ত হয়েছেন অনিক মেহেদি, এবং অনিক মেহেদি এই মুহূর্তে কক্সবাজারে আছেন। সেখানে ইলেকট্রিসিটি নাই এবং তার মোবাইলে আমি শুনতে পেয়েছি তার মোবাইলের চার্জের অবস্থাও খুব খারাপ। তিনি সরাসরি আমাদের সাথে যুক্ত হবেন কক্সবাজার থেকে। মেহেদি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? অনিক মেহেদি, শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আপনি আমার কথা Okay. শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি, লাউড অ্যান্ড ক্লিয়ার। আমার আরও বেশ কিছু স্টোরিজ রয়েছে, সেই স্টোরিজগুলো আমরা শোনাবো, কিন্তু যেহেতু আপনার এরকম একটা সিচুয়েশন হয়েছে এবং আপনার মোবাইলে যেহেতু চার্জ নাই এবং আপনি চার্জ দিতেও পারছেন না, সুতরাং আমি সরাসরি এখন আপনার ঘটনায় সবার আগে যেতে চাই। আপনি যদি আপনার ঘটনাটা শুরু করেন। আমি আপনার নামও বলে দিয়েছি, আপনি কোথায় আছেন সেটাও বলে দিয়েছি, আপনার বাসা কোথায় সেটা আপনি বলতে পারেন, তারপর আমরা সরাসরি আপনার ঘটনায় যাব। জি, আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার ভাই এবং বোনেরা, যে যেখান থেকে শুনছেন। এবং আমার পরিচয় রাসেল ভাই বলে দিয়েছে। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গোপালগঞ্জ, আমি কক্সবাজারে থাকি। তো এখানে প্রচন্ড ঝড় বৃষ্টি হওয়ার কারণে বিদ্যুতের লাইনে ফল্ট হয়, যার কারণে ফোনে চার্জ কমে গেছে আর কি। তো যাই হোক, তবুও আসলে যতটুকু আছে আমি চেষ্টা করব। আর হচ্ছে রাসেল ভাইয়ের সাথে সরাসরি হতে পেরে আমি অনেক আনন্দিত। এবং যাই হোক, আমি বেশি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই আর কি। হ্যাঁ, তো মানুষের জীবনে আহ, অনেক কিছু ঘটে, আবার অনেকের জীবনে অনেক কৌতূহল থাকে, বা অনেকের জীবনে অনেক কিছু ঘটে না বা আশায় থাকে, এরকম হয় আর কি। তো আমি 2015 সাল থেকেই ভূত এফএম শুনতাম। তখন ভূত এফএম ছিল। আমি রাসেল ভাইয়ের অনেক বড় একজন ফ্যান। আমি প্রত্যেকদিন রাত্রেবেলায় এটা না শুনলে আমার ঘুম আসতো না। তো আমার সাথে এরকম বা ছোটখাটো দুই একটা ঘটছে, কিন্তু বড় ধরনের কোনো ভৌতিক শিকার হই নাই। তো কৌতূহল ছিল, আবার ভয়ও লাগতো। তো একবার হয় কি, আমি আমাদের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। তো 2020 সালের দিকে, তখন হচ্ছে 20 সালের শেষের দিকে আর কি, করোনার প্রভাব চলে যায় এরকম একটা সময়। তো আমি গোপালগঞ্জ শহর থেকে একটা কাজে যাই। তো এই কাজটা শেষ করতে করতে বিকাল গড়িয়ে যায় আর কি। তো তখন হচ্ছে আমি ওই আসার পথে আর কি, বাজার পরে ওই বাজার থেকে একটা মাছ, বড় একটা মাছ, তো ওই মাছটা আর কি কিনে ফেলি আর কি, বাসার জন্য নিয়ে আসি। তো আমাদের ওই গোপালগঞ্জ শহর থেকে বাসায় আসতে ইজি বাইক বা অটো যেটা বলে আর কি, ওইটাতে করে আসতে হয়। তো আহ, আসার পথে যেটা হয় আর কি, ওই অটোর আবার সিরিয়াল থাকে। তো সন্ধ্যার পরে গাড়ির চাপ, যাত্রীর চাপ নাই, গাড়ি খুব স্লো হয়ে গেছে। ওই গাড়ি ছাড়তে ছাড়তে মোটামুটি অনেকটা রাত হয়ে যায়, লোক ভরতে ভরতে। তো যাই হোক, রাত হলেও কিছু করার নাই, আসতে হবে। তো এই গাড়ি ছেড়ে যখন আমি আমাদের বাজারে নামলাম, দুইটা বাজার আছে, একটা হচ্ছে হাইওয়ে দিয়ে আসা যায়, আর একটা হচ্ছে ভিতর দিয়ে আসা যায় আর কি, ছোট রোড। তো আমি ওই ছোট রোডটা দিয়ে আসছি আর কি মূলত। তো যেখানে নামছি সেই বাজারটা ছোট একটা বাজার। তো ওই বাজারের এক পাশ দিয়ে মানে কাঁচা রাস্তা, ইটের রাস্তা, আর এক পাশ দিয়ে হচ্ছে আপনার পিচের রাস্তা। ওই বাজারের পিচের রাস্তা দিয়ে আবার সামনে দিয়ে চার পার হয়ে, চার বা সাঁকো বলে, ওইটা পার হয়ে একটা খাল আছে, ওই পার হয়ে আমাদের বাসায় যাইতে হয়। আবার এই পাশে যদি যাই তাহলে ওই ব্রিজ পার হয়ে ওই ইটের রাস্তা দিয়েও যাওয়া যায়। তো মূলত বিষয়টা হইলো, ওই সামনে যে জায়গাটা ইটের রাস্তা দিয়ে,
তো ওইখানে অনেকটা ফাঁকা জায়গা, প্রচুর ফাঁকা। তো ওই সময় কিন্তু বেশি রাত হয় নাই। তারপরও গ্রামগঞ্জে ওই লোকালয়ে বিশেষ কাজ ছাড়া, প্রয়োজন ছাড়া তেমন একটা কেউ যায় না। আর অন্ধকার থাকে, আর মানে একটা অন্যরকম একটা অনুভূতি লাগে। আর ওই রাস্তার এক পাশে খাল, আর এক পাশে ধানের জমি, মানে এমনি আবাদি জমি আর কি। তো ওই জমির ওই ভিতরে অনেক দূর তাকাইলে একটা শ্মশান ঘাট, আগে মানে আর কি মানুষ ওইখানে পোড়াইতো হিন্দুরা। তো ইদানিং ওইখানে অনেক দিন হয়ে গেছে লোকজন পোড়ায় না, কিন্তু না পোড়ানোর কারণে, মানুষজন না থাকার কারণে এত পরিমাণ জঙ্গল হয়েছে ওইখানে, দিনের বেলায়ও ভয়ানক ভয় লাগে। তো রাসেল ভাই, আমি যখন ওই জায়গা দিয়ে যাই তখন আমার প্রায় ওই ভিটা বা ওই পুরাতন শ্মশানের দিকে চোখ পড়ে আর কি। তো একটা কৌতূহল লাগে, তো ভয়ও লাগে আর কি। ওই পথ দিয়ে গেলে আমার কেমন যেন একটা ভয় ভয় লাগে। তো আমি তখন কি করলাম, আমার হাতে একটা মানে একটা সিগারেট নিলাম, যেহেতু একটু ভয় লাগতেছিল। মানে ওই পথ দিয়ে একা একা যাবো, তো মানে হালকা পাতলা একটু ভয় লাগতেছিল। তো ভাবলাম যে একটা সিগারেট যদি আমার সাথে থাকে তাহলে হয়তো বা একটু সাহস লাগবে। তো যাই হোক, আমি দোকান থেকে একটা সিগারেট কিনে সিগারেটটা টানতে টানতে অনেক দূর এগোইছি। আমার হাতে মাছের ওই ব্যাগটা আছে। তো এগোইলে আবার ভয় লাগতেছে, যদি সিগারেটটা শেষ হয়ে যায় তখন তো আবার আমার খারাপ লাগবে, মানে ভয় লাগবে আর কি, আতঙ্কিত লাগবে। তো তবুও আমি আসলে সাত পাঁচ না ভেবে হাঁটতেছি। এখন সিগারেট তো, এটা তো থেমে রাখানোর জিনিস না, এটা তো পুড়ে যায়। তো হাঁটতে হাঁটতে যতক্ষণ বাড়িঘর ছিল এতক্ষণ সাহস, কিন্তু বাড়িঘর ছাড়ানোর পরে যখন ওই ফাঁকা জায়গাটায় চলে আসি রাসেল ভাই, তখন একটা মনের মধ্যে কেমন একটা আতঙ্কিত, মানে এমন একটা পরিবেশ যে ওই জায়গায় যদি আপনি কাউরে ডাকেন, সে ডাক শুনবে না সহজে, এত দূর। তো তখনই আমার ওই শ্মশানের দিকে মানে কি মনে করে যেন আমার চোখটা চলে যায়। তো দেখি ওই শ্মশান আর রাস্তা, আমি যেখানে দাঁড়ানো ওর মাঝামাঝি যে বিল আর কি, ওই বিলের মাঝখানে একটা আলো। আলো বলতে মানে হারিকেন বা টর্চের আলো হইলে তো সব জায়গা ছড়ায় যায়, এই আলোটা শুধু ওই জায়গাটুকু নিয়ে সীমাবদ্ধ, মানে ছড়ায় না। ওইরকম একটা বড় আলো। আর হারিকেনের আলো তো ছোট হয়, এটা বিশাল বড় মানে মনে হচ্ছে আমার কাছে তখন। তো ওই আলোটা মানে দ্রুত আমার দিকে আসতেছে। এখন আমি একটু ভীতু টাইপের হয়ে গেছি। আবার যদি ওই সিচুয়েশন পড়ে, একটু ভয় তো লাগে স্বাভাবিক। তো আবার সিগারেটও হাতের মধ্যে পুড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থায় পুড়ে যায়, ওটা শেষ হয়ে যায়। আর মানে আমি সামনের দিকে হাঁটি, আমার পথ কেমন যেন পুরাচ্ছে না, আর ওইটা খুব দ্রুত আলোটা আমার দিকে আসতেছে। তখন রাসেল ভাই খেয়াল করি, ওই পাশের যে গাছপালা আছে, মানে ঝড় নাই, বাতাস নাই, কিছু নাই, কিন্তু ওইগুলা এত পরিমাণ বাড়ি খাচ্ছে। আর ঝিঝি পোকার ডাক মারাত্মক পরিমাণে, মানে আমার কান ভেঙে যাচ্ছিল। ওই ডাক মনে হয় দ্রুত এত বাড়তেছে। আর হঠাৎ করে আমি ওই জায়গা যাচ্ছি, দেখি যে ওই আলোটা মানে খুব দ্রুত আমার দিকে মানে আসতেছে, আর এত গন্ধ বিচ্ছিরি, মানে আমি খুব অবাক হয়ে যাচ্ছি, বমি এসে যাচ্ছে, যে এত গন্ধ তো আমি নিতে পারতেছি না, আমি জীবনও পাইনি। তো ভাবলাম কি ব্যাপার, এত গন্ধ আসে কোত্থেকে? তো লাইট মেরে দেখি যে আমার মাছের থেকে আসে কিনা। তাই না, মাছ তো ঠিক আছে, আহ, মানে মাছ পচেও যায় নাই, নষ্ট হয় নাই। তখন রাসেল ভাই, ওই আমার আর বুঝতে বাকি থাকে না যে কিছু একটা আমার সাথে ঘটতেছে। তো তখন আমি দেখি যে ওই মানে আলোটা একটা কালো অবয়বের রূপ নিল। হ্যাঁ, মানে ওই আলোর পাশে। আর ওইটা খুব ইসে মানে আমার দিকে আসতেছে আর কি, খুব নিকটে চলে আসছে। এখন রাসেল ভাই, ওইটা দেখে আমার পা থেকে মাথা পর্যন্ত, মানে পুরো হাত পায়ের যে মানে লোম আছে শরীরের, প্রত্যেকটা লোম আমার শিহরণ, মানে ঢেউ জেগে গেল। মানে ভয়ে আমি পাগল হয়ে যাচ্ছি। এখন আমি চিন্তা করতেছি কি, যে আমি যদি এই জায়গায় বেশি ভয় পেয়ে যাই তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। যে কোনো ভাবে আমার সাহস ধরে রাখতে হবে। তখন আমি আল্লাহকে স্মরণ করি যে আল্লাহ, তুমি ছাড়া আমাকে বাঁচানোর আর কেউ নাই। তা আমি চিন্তা করি যা কিছুই হয়ে যাক, আমার সাহস রাখতে হবে, সাহস না রাখলে আমি শেষ। আর তখন রাসেল ভাই, আমি যা দোয়া দুরুদ পড়তাম, ওই কালো অবয়বটা দেখে আমার তো অবস্থা খারাপ।
তো আসলে ভয়ের গল্প আমি যতই শুনেছি ইন্টারেস্টিং মজা পেয়েছি, কিন্তু বাস্তবে যার সাথে ঘটে সে বোঝে যে আসলে কি জিনিস আর কেমন লাগে। আমি শুধু আল্লাহর কাছে মানে সাহায্য চাচ্ছিলাম যে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, এই পরিস্থিতি থেকে তুমি আমারে বাঁচাও। আমি বাড়ি যাইতে চাই, কিন্তু মানে আমার পথই এগোচ্ছে না, এরকম একটা বিষয়। তো আল্লাহর ইশারা, যখন আমি আল্লাহকে মনে প্রাণেই করছি যে আল্লাহ ছাড়া কেউ নাই, তখন আল্লাহর ইশারা পিছনে দেখি একটা টর্চ লাইট নিয়ে হয়তো বা কেউ আসতেছে, মানে চোখ অনেক দূরেই কিন্তু দেখা যাচ্ছে, মনে হচ্ছে। তো ওইটা দেখে আমার একটু সাহস, একটু না অনেকটা বেড়ে গেল। তো বেড়ে যাওয়ার পরে আমি সাহস হারালাম না, আমি আর পিছনে না ফিরে তাকাই আমার সোজা হাঁটতেই আছে। ওই লোকটার জন্য দাঁড়াইলাম না, আমি জানি না ওইটা মানুষ ছিল না কি ছিল। তো আমি সোজা হাঁটতে আছি, আমার হাতে কিন্তু সেই মাছটা আছে। এর সামনে আবার 3 রাস্তার একটা মোড়, ওই মোড়ে প্রচন্ড ভয়ের কিছু কাহিনী আছে। তো তারপরে আমার ওই সময় আর লাগে নাই যে যাই, ওই পথে আর কোনো সমস্যা আমি পড়ি নাই। তো 3 রাস্তার মোড়টা আমি পার করে আমি দৌড় দিয়ে সোজা বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে তারপরে আমি কি করলাম, শুনছি যে ভয় পাইলে নাকি লোহা গরম করে পানি খাইতে হয় আর কি। তো ওইটা করলাম, কোনো ঝাড়ফুঁক দেই নেই বা জ্ঞান হারাই নেই, কোনো কিছুই হয় নাই, কেমন একটা হইলো আর কি। তো কাহিনীটা আমার ফ্যামিলির সাথে শেয়ার করলাম। তো বলল কি যে আসলে হয়তো পিশাচ জাতীয় কোনো কিছু আমাকে তাড়া করছিল, কপাল ভালো বিদায় যে কোনোভাবে আল্লাহ হয়তো সাহায্য করছে, আমি বেঁচে গেছি। এই হলো ছিল মানে আমার সাথে ওই দিন একটা চরম একটা ইসের হাত থেকে বাঁচছি রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আহ, জানি না কিভাবে বলতে পারছি। তো আমার কাছে আরো একটা ঘটনা আছে, ওইটা আমি আজকে বলবো কিনা বুঝতে পারতেছি না, যেহেতু চার্জ কম। না, আমার মনে হয় যে আজকে যদি আপনি বলতে না পারেন বা যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো আসলে কিছু করার নাই। আমরা নেক্সট দিনও শুনতে পারি যদি আপনি চান। এবার এটা পুরোপুরি আপনার উপরে, কারণ আপনি ভালো বুঝতে পারবেন আপনার চার্জের পরিমাণ কত এবং আপনি কতক্ষণ বলতে পারবেন, তার উপরে ডিপেন্ড করবে। আপনি যদি এখন যদি ইলেকট্রিসিটি থাকে তাহলে আপনি চার্জ দিয়েও নিতে পারেন, আবারও একটু পরে বলতে পারেন, তার মাঝখানে আমরা অন্য ঘটনা শোনাতে পারি, আপনার ইচ্ছা। আচ্ছা, যাই হোক রাসেল ভাই, তাহলে আমার ফোনে যে আমার 10% চার্জ থেকে আমি গল্পটা মানে ঘটনাটা শুরু করেছি। তো 4%-এ বলতে পারছি, আশা করি সংক্ষেপে বলতে পারবো, বুঝছেন, আপনি যদি আমার বলেন। মনে হয় তাহলে আপনি আর খুব সংক্ষেপে বলে ফেলেন, আমার মনে হয় আপনি খুব সংক্ষেপে বলে ফেলেন, সেটাই ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর বাদ বাকি যে লম্বা স্টোরি আছে ওইটা আমি অন্য একদিন বলবো। আমার কাছে মোট 3টা স্টোরি ছিল, একটা বলেছি আর একটা এখন বলবো, আর একটা আরেকদিন বলবো আর কি। হ্যাঁ। তো ঠিক আছে। ঘটনাটা শুরু হয় বা গোপালগঞ্জ জেলায় আর কি। গোপালগঞ্জ জেলায় হচ্ছে একটা অজুপাড়া গা আছে, ওইটা আমরা আমরা ছোটবেলায় ওইখানেই বড় হয়েছি আর কি। তো আমি প্রাইমারিতে পড়ছি ওইখানে, হাই স্কুলে ওইখানে পড়ছি, এরপরে না আমরা শহরে চলে আসি আর কি। তো ওইখানে আমি ইউনিয়নের নামও বলতেছি, করপাড়া ইউনিয়ন আর কি। তো ওইখানে রাসেল ভাই এত অজপড়াগা ছিল, এখনো অজপড়াগা, একটু পরিবর্তন হয়েছে আর কি। তো তখন ওই আপনার কাঁচা মাটির রাস্তা ছিল, ইটের রাস্তাও ছিল না। তো ওইখান থেকে মেইন রোডে আসতে আপনার আধা ঘন্টা সময় ধরে হাঁটতে হইতো, এরকম একটা পরিবেশের জায়গায়। তো ঘটনাটা ঘটে হচ্ছে 2005 সালের দিকে, বুঝছেন। তো 5 সালের দিকে ওই আমাদের ওই গ্রামটা ছিল বিল অঞ্চল, মানে একটা বাড়িতে প্রায় 8টা 10টা ঘর ঘর থাকে এরকম। আর এক বাড়ি থেকে আরেক বাড়ির দূরত্ব মনে করেন যে আহ, 10 মিনিট 15 মিনিট এরকম, অনেক দূরে দূরে ফাঁকা ফাঁকা বাড়ি। আর বর্ষাকালে পুরো ভরে যায় এলাকা পানিতে, নৌকা ছাড়া উপায় থাকে না। আর ইলেকট্রিসিটিও সব জায়গায় পৌঁছায় নাই সেই সময়। তো আমাদের ঘরের সাথে আমার চাচারা, বিভিন্ন চাচারা আর কি থাকে, মানে আব্বার মামাতো ভাইটাই, তারপরে আমার অন্য চাচারা, এরকম এক বাড়ির উপর অনেকগুলা ঘর। তো আমাদের ঘরের পাশে যে একটা মানে আমার আব্বার মামাতো ভাই হয় আর কি, তো ওই চাচার ঘর ছিল। তো ওই আমার এক ফুফু ছিল আর কি, মানে সেই ফুফুটা হলো তখন নতুন বিয়ে হয় আর কি। তো বিয়ে হওয়ার পরে ওই যে যে হাজবেন্ডটা ছিল, মানে ওই হাজবেন্ডটা আবার একটু গরিব ছিল, তো ওইখানেই থাকতো। তো ওইখানে কাজকর্ম করতো আর কি, বিভিন্ন কাজ।
তো একদিন ওই ফুফুর সাথে ওই নতুন বিয়ে হওয়ার পরে টুকিটাকি একটা নিয়ে যেন একটা গ্যাঞ্জাম হয়, বুঝছেন? তো গ্যাঞ্জাম হইলে আর কি আমরা তখন কি করতেছি ওই মানে আমার আর একটা চাচা আছে মোসানাম, তো ওনার উঠানের ওইখানে কিছু আম আম গাছ এবং জাম গাছ, তখন ওই জাম গাছে জাম পাড়তেছিল। তো হঠাৎ করে চিৎকার চেঁচামেচির আওয়াজ পাইলাম। তা আওয়াজ পাওয়ার পরে ওদিকে এগোয়ে দেখি শুনি যে ওই আমার সেই ফুফুটা গলায় ফাঁসি দিছে আর কি। রশি দিয়ে মানে ফাঁসি নিছে, তখন আর কি দেখি হয় যে উনি আর বেঁচে নেই, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। তো উনি মারা যায় আর কি, তো আমাদের ঘরের পাশেই। তো মারা গেলে ওই ওই বাড়ি, আমাদের ওই বাড়ির প্রত্যেকটা মানুষের মনে একটা আতঙ্কটা হওয়া স্বাভাবিক। গ্রামগঞ্জের বিষয়টা কিন্তু একটু বেশি সেনসিটিভ হিসেবে দেখে, শহরের মানুষ অতটা পাত্তা না দিলেও। আর তাছাড়া এর কিছুদিন আগে একটা বৃদ্ধা মারা যায়, উনি মারা যাওয়ার পরে নানান কাহিনী ঘটছে এই গ্রাম, অনেকে ভয় পাইছে। তো এইটা দেখে হলো সবার মধ্যে, মানে যারা একদম ম্যাচুরিটি তাদের বাদ দিয়ে মোটামুটি ইয়াং জেনারেশন থেকে শুরু করে সবার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। তো তখন রাসেল ভাই আমি এত বেশি আতঙ্কিত থাকতাম, ওই সময় তো আমি আরো ছোট ছিলাম, 14 বছর বয়স হবে ওই সময়। তো যখন ওই পোস্টমর্টম করতে লাশটা নিয়ে আসে ভ্যানে, তখন ওই হোগলা ছিল আর কি, ওইটা দিয়ে পেঁচানো ছিল, আমার মনে আছে। ওইটা দেখে আমার দিনের বেলায় আমি মানে অবস্থা খারাপ হয়ে গেছে। ওই দিন কি হয়, ওই লাশটা দাফন করার জন্য ওই 2টা কবরস্থান আছে আমাদের এলাকায়, মানে স্বাভাবিক নিয়মে যেখানে দাফন হয়, তা ওই জায়গার একটা কবরস্থানে ওই লাশটা দাফন করতে মানে কবরস্থ করতে দিবে না, মানে এলাকার লোকজন, যে না এই ধরনের অপমৃত্যুর লাশ এলাকায় দাফন করা যাবে না। তো কি হবে, লাশ তো কবর মানে দিতেই হবে যেহেতু মুসলিম। এখন কোথাও জায়গা না পেয়ে কি করা হয়, বাড়ির মানে আমার আর এক চাচা আছে, ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর। তো উনি যেখানে থাকে ওনার ঘরের উঠানের সামনে একটা পতিত জমি আছে। ওই পতিত জমির ওই এক কোণে, ওইখানে বর্ষাকালে পানিতে পুরো ভরে যায়, তো ওই জায়গায় আর কি কোনো রকম কবরস্থ করতে যাচ্ছে। কিন্তু আমার ওই চাচা তখন শিকার যে না, ওনার একদম ঘরের সামনে, উনি রাত্রেবেলায় বের হইলে উনি ওনার এগুলো দেখবে। আর তাছাড়া উনি প্রচন্ড ভীতু, উনি তো এটা দেবে না করতে। কিন্তু কোনো উপায় নাই, কোনো মনে করেন উপায় না পেয়ে বাধ্যতামূলক ওই জায়গায় তাকে মানে কবরস্থ করা হয়। তো কবরস্থ করা হইলে সবার মধ্যে একটা আতঙ্ক। আর আমার ওই ভীতু চাচা হলো প্রচন্ড ভীতু, উনি ওই ওর পর থেকে আর উনি বাড়ি নাই, নিরুদ্দেশ। মানে ওই দিন রাত্রেই উনি চলে গেছে, কোথায় গেছে তার কোনো খোঁজ নেই। আর সে আমলে অতটা ফোনেরই ছিল না, প্রচলন কম ছিল আর কি। তো আর কি যাই হোক, উনি ওই দিন আমার ওই চাচি মানে মানে জাহাঙ্গীর চাচার বউ আর কি, উনি তো আর ঘুমায় নাই, ওনার ছেলে মেয়ে সবাই ঘুমায় গেছে। আর ওই বাড়ি ভরাই একটা আতঙ্ক। তো হঠাৎ আমার ওই চাচি রাত তখন 1টা-2টা বাজে, ওইরকম একটা সময় উনি দরজায় টোকা পায় আর কি। আর ডাকতে থাকে যে এই ঝুমার মা, মানে 2টা ডাক দেয়, মানে ওই আমার চাচার কণ্ঠ নিয়ে আসে। এখন উনি প্রথমে খুশি হয়ে বেরোতে যাবে, তখন মনে পড়ে যে আজকে তো নীলু মারা গেছে। এবং উনি তো খুব ভীতু মানুষ, যে সন্ধ্যার আগে বাড়ি ত্যাগ করে সে এত রাত্রে আসবে, ওনার মনে একটা টেনশন কাজ করে। তখন কি করে, উনি আর দরজা খোলে না। পরের দিন উনি বুঝতে পারে যে আসলে উনি আসে নাই, তাহলে ওনারে কে ডাকলো ওনার কণ্ঠ নিয়ে। এ হচ্ছে ওই দিনের কাহিনী। তারপরে কি হয়, ওই আমার ওই নীলুর আন্টির আম্মা আর আমার ওই চাচা, ওনাদের কাছে যেটা শুনতে পাই, ওনরা যেটা বলছে আর কি, ওনরা রাত্রে বা কি মনে করে যেন বের হয়েছে বাইরে। তো বের হওয়ার পরে ওই ঘরে, যে ঘরে উনি ফাঁসি নিছে, ওই ঘরে উনি কান্নার আওয়াজ শুনতে পাইছে, মানে মেয়ে মানুষের কান্নার আওয়াজ। তো ওনার তো নিজের মেয়ে, অতটা ভয় না লাগলেও বুঝতে পারছে যে খারাপ কিছু ঘটতেছে। তো ওই দিন রাত যাওয়ার পরে সকালবেলা যখন ওই দরজা খুলবে, তখন দেখে যে ওই মানে যে রশি দিয়ে ফাঁসি নিছিল সেই রশিটা জ্বলতেছে। অবাক করা কাণ্ড হইলো, সেই রশিটা কিন্তু পোড়ানো হয়েছিল, তারপরও সেই রশিটা আবারও পাইছে অক্ষত। এবং যখন ওই লাশটার বা রশিটা কাটা হয় গলা থেকে, তখন যে জিনিসটা হয়েছিল, ওই মানে প্রচন্ড আজাব এবং কষ্টে
প্রসাব হয়ে গেছিল এবং দরজা দিয়ে গড়িয়ে যেরকম পড়ে না ওই রকমটা পরের দিন সকালে সেম মনে হয়েছে যে একদম তাজা কিছুক্ষণ আগে ঘটনাটা ঘটছে, এরকম ভাবে সেই সেম প্রসাব আবারও পাইছে। তো জিনিসটা খুব অদ্ভুত। তো ওই পরের দিন রাত্রেবেলা আমার দাদা আর কি, তিনি এখন মারা গেছে, তো অন্য সময় নামাজ পড়তো 5 ওয়াক্ত, তো ফজরের নামাজে ইসে যাইতো আর কি, মসজিদে গিয়ে জামাতের সাথে পড়তো। তো রাত্রেবেলায় একটা দুইটার সময়, মানে ওই সময় তো আর ফজরের টাইম হয় না, তো মানে গ্রামগঞ্জে ওই সময় তো অনেক রাত। তো ওই রাতে আমার দাদা, আমার ওই আর এক বড় দাদা আছে, মানে আমার দাদার শ্যালক, ওনার সোল ওনার কণ্ঠ ধরে ডাকতেছে, আশরাফ আলী। 2টা ডাক দিয়ে বলতেছে চলো ফজরের টাইম হয়ে গেছে, নামাজ পড়তে যাবা না? এখন উনি উঠে ঘড়ি দেখে তো অবাক যে কি ব্যাপার, মানে তো এই হলো বিষয়। সংক্ষেপে বলার চেষ্টা করতেছি ভাইয়া, যাই হোক। তারপরে হইলো এইটা ঘটছে আমার দাদার সাথে। তারপরে আরেকটা কাহিনী ঘটেছে আমার আরেক চাচার সাথে, গোলাম চাচা। উনি হচ্ছে প্রচন্ড সাহসী ছোটবেলা থেকেই, মানে ওনার জীবনে অনেক ঘটনা আছে, আমি অন্য একদিন বলবো। তো ওই চাচাও 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো উনি ওরকম ফজরের আগে আমার ওই চাচিকে নিয়ে উঠছে ওই অশরুমে। তখন গ্রামগঞ্জের অশরুম গুলা অনেক দূরে দূরে থাকতো বা আর কাঁচা ছিল, বুঝছেন, মানে আধা পাকা আধা কাঁচা এরকম ছিল। আর ঘরের সাথে অ্যাটাচ না, অনেক দূরে, মানে বাঁশঝাড় ঝোপঝাড়ের আশদি পাশ দিয়ে আর কি, বা মানে এরকম জায়গায় কয়েকটা টয়লেট। তো ওই চাচিকে নিয়ে উঠছে, তো ওনার যে জায়গা টয়লেট গুলো আছে ওই টয়লেটের পাশ থেকে আবার ওই কবর দেখা যায়, মানে নীলু ফুফুরের কবর। তো ওই ঘুম ঘুম চোখে আর কি ওই চাচি বেরোইছে হারিকেন নিয়ে, পিছনে উনি আগে গেছে। তো যাওয়ার পরে উনি ওই ওয়াশরুমে ঢুকছে। ওয়াশরুমে ঢোকার পরে আর ওই চাচি বাইরে বসে আছে হারিকেন নিয়ে। হঠাৎ করে ওনার ওই কবরের দিকে চোখ যায়, কি মনে করে ওনার তো মনেই ছিল না। এখন উনি যেটা দেখতে পায়, দেখে তো প্রচন্ড ভয় পায়। উনি দেখে যে ওই কবরের উপরে, রাসেল ভাই, উপরে দাও দাও করে আগুন জ্বলতেছে, মানে কিছু যে দিয়ে আপনার কাঠ বা খড়ি দিয়ে জ্বালাইলে যেরকম জ্বলে ওই রকম জ্বলতেছে। হঠাৎ করে আগুনটা ওরকম আস্তে আস্তে নিভে মানে উঠতে শুরু করছে। তো এইটা দেখে উনি মারাত্মক ভয় পায়। তো ভয় পাইলে উনি চাচারে ডাকতে শুরু করে যে তোমার হয়েছে। এখন ওই দেখে যে ওই বাথরুমে বিড়ি খাচ্ছে। তো চাচা পিছন থেকে এসে বলতেছে কো হ্যাঁ হয়েছে চলো। বলতেছে তুমি কোনটায় ছিলা? আমি তো ওই পাশেরটায়। কেন না, আমি যে তোমার এটা বিড়ি খাইতে দেখলাম। পরে বলতেছে যে না আমি তো এটাই ছিলাম না, হ্যাঁ এটা একটু ভাঙা, এই জন্য আমি পাশেরটায় ঢুকছিলাম। তো এই জায়গায় একটা অবাক করার বিষয়, উনি তাহলে কে ছিল? হ্যাঁ, আবার যেই বলছে তোমার হয়েছে, তখন ওই বাথরুম থেকে বলছে হুম হুঁ আওয়াজ আসছে, আর বিড়ি খাওয়ার মতো মনে হয়েছে যে ভিতরে কোনো লোক আছে। তাহলে সে কে ছিল? এ হচ্ছে বিষয়। তারপরে যাই হোক, এরকম ঘটনা প্রতিনিয়ত একটার পর একটা ঘটতেছিল। রাসেল ভাই, একটা ঘটনা আমি মনে হয় আজকে সবকিছু বলতে পারতেছি না, আমি খুব না, দুঃখিত। না, আপনি চমৎকার বলছেন। আপনার আসলে অনেক প্রেশারও তো আছে আসলে আজকে সবকিছু মিলিয়ে। আপনি বলেন, অসুবিধা নেই। হ্যাঁ, আমার ফোনের চার্জ কম, তো ঘটনাটা আরো হ্যাঁ, কিছুটা আছে, আমি আজকে আর বলতে পারতেছি না, 2% আছে, বন্ধ হয়ে যেতে পারে। না তো কোনো আমি সমস্যা নেই। প্রথমবার ঘটনা শেয়ার করলাম, জানি না কেমন বলতে পারছি। আর এই ঘটনা একদম না, না, আমি বাস্তব, আমি মানে বলব যারা শুনছেন তাদেরকেও একটু কমেন্ট করে আপনাকে জানিয়ে দিতে। আপনাকে খুব দ্রুত আমি ছেড়ে দিচ্ছি। 2% চার্জ, আপনার কোনো ইমার্জেন্সি হলে আপনার ফোনের চার্জ খুবই হ্যাঁ হ্যাঁ দরকার হ্যাঁ আসলে। রাসেল ভাই, আমি আজকে আর বলতে পারছি না। তো যদি বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়, আসলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে তাড়াহুড়া মন নিয়ে বলছি তো, যার কারণে আসলে কতটা ভালো না, 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 বলতে কোনো পারছি জানি সমস্যা না। নাই। কোনো সমস্যা নাই। আপনি এনজয় ইউর ট্রিপ এবং আপনি হচ্ছে ভালো থাকেন। আর আপনি নিরাপদে থাকেন এবং চেষ্টা করেন ফোনটাকে ফুললি চার্জ দিতে। আপনাকে অসংখ্য জি ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক জি ইউ, জি থ্যাংক ইউ। জি রাসেল, আমরা আসসালামু কথা আলাইকুম। বলছিলাম আমাদের অনিক মেহেদীর সাথে, এবং অনিক মেহেদী আমাদের সঙ্গে ছিলেন খুব কষ্ট করে। আসলে কোথাও ঘুরতে গিয়ে একটা তো মানে কি বলবো যে একটা মানে প্ল্যান থাকে, সেই প্ল্যান থেকে বেরিয়ে এসে মোবাইলের খুব অল্প পরিমাণ চার্জ ছিল, তারপরে আমাদের সাথে জয়েন করে উনি যে কথা বললেন সেজন্য প্রথমে আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং আশা করছি যে আপনাদের পক্ষ থেকে উনি ধন্যবাদ পাবেন এবং আপনারা যারা শুনছেন অবশ্যই ধন্যবাদ জানিয়ে দেবেন। আমার ঘড়িতে সময় এখন 12টা বেজে 6 মিনিট।
অলরেডি। আমি বেশিক্ষণ আপনাদেরও আটকাবো না। আমার কাছে কিছু ইমেইল আছে, আমি দুটো ইমেল আপনাদেরকে পড়ে শোনাতে চাই। আশা করছি যে আপনারা শুনবেন। আর অনেকে আমাদেরকে কমেন্ট করছেন, কমেন্ট আসলে অনেক। আমাদেরকে দেখতে পাচ্ছি যে কুমিল্লা মুরাদনগর থেকে কমেন্ট করেছেন, সাব্বির জুরাইন থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন কাজী মুমিন দুবাই থেকে, নোয়াখালী থেকে ফাহাদ আমাদের সঙ্গে আছেন, টাঙ্গাইলের সখীপুর থেকে আমাদের সঙ্গে আছেন অনিক, বনশ্রী থেকে আছেন হিসাম, মালয়েশিয়া থেকে আছেন মুস্তাকিম, আমাদের সঙ্গে আছেন নারায়ণগঞ্জ থেকে রায়হান, বগুড়া থেকে আমাদের সঙ্গে আছেন হাসান, আমাদের সঙ্গে আছেন মেহরাব, জামালপুর থেকে, সিরাজগঞ্জ থেকে আছেন আসলাম, আমাদের সঙ্গে আছেন রংপুর থেকে রাব্বি, ফরিদপুর থেকে রাকিব, আমাদের সঙ্গে আছেন আরও অনেকেই। আমরা চলে যাব ঘটনায়। আবারও যদি সময় পাই তাহলে আপনাদের কিছু কমেন্ট পড়ে শোনাবো। রাতও হয়ে যাচ্ছে, চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। আমরা যাচ্ছি আমাদের আজকের এপিসোডের দ্বিতীয় ইমেলটায়। শুরু করি। হাজাবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম তানভীর, বাসা ময়মনসিংহ জেলায়। তারপর তিনি যোগাযোগের জন্য তার ফোন নাম্বার দিয়েছেন, সেটি আমি পড়ছি না। তারপর তিনি লিখছেন, আপনারা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসেন তাদের জন্য এই ঘটনাটি। প্রথমবারের মতো আজ একটি সত্য ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি ঘটনাটি ভালো লাগবে। আর হ্যাঁ, ঘটনাটি কতটা ভয়ঙ্কর হবে জানি না, তবে যার সাথে ঘটে শুধু সেই জানে কতটা ভয়ঙ্কর। যাই হোক, ঘটনায় ফেরা যাক। ঘটনাটি ঘটেছে আমার এক বন্ধুর বড় ভাইয়ের সাথে। যেভাবে শুনেছি সেভাবেই লেখার চেষ্টা করছি। জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার ফলে মানুষের পক্ষে ভালো থাকা আর সম্ভব হয় না। কিছু কিছু ঘটনা যা মানুষকে অনেক কিছু বিশ্বাস করতে বাধ্য করে। আমি রায়হান, আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা যেটা কিনা আমার জীবনকে বদলে দিয়েছে। আমার বাসা ভোলা, কিন্তু আমি লেখাপড়ার কারণে বরিশালে থাকি। আমি সবেমাত্র এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। ঘটনাটি ঘটে 2002 সালের ফেব্রুয়ারি মাসের 25 তারিখে। হঠাৎ জরুরি একটা কাজে বাসায় যাওয়ার প্রয়োজন হয়। আমার বাসা ভোলার কোনো একটি গ্রামে, জায়গাটির নাম সঙ্গত কারণে বলা যাবে না। বরিশাল থেকে আমার বাসা ভোলা যেতে প্রায় 5 ঘন্টা লাগে। বরিশাল থেকে আমার বাসার উদ্দেশ্যে রওনা দেই 7:30টায়। বরিশাল থেকে ভোলার শেষ লঞ্চ 5:30টায়। তাই যথারীতি গাড়িতে যাব বলে ভাবলাম। বরিশাল থেকে ভোলা যেতে ভেঙে যেতে হয়, যারা গেছেন তারা অবশ্যই জানবেন। যাই হোক, শেষ গাড়ি ছিল 7:20-এ, কিন্তু আমি বাসা থেকে বের হয়েছি 7:30টায়। আমি ভাবলাম অটোরিকশা বা মোটরসাইকেলে যাব। বাসে যেতে গেলে লাহারহাট যেতে হয় এবং লাহারহাট থেকে ফেরিতে প্রায় 2.5 ঘন্টা সময় লেগে যায় এবং লাহারহাটের বাস বরিশালের নদীর ওপার থেকে ছাড়ে। ঘটনা এখান থেকেই শুরু। নদী পার হতে আমি নৌকায় উঠলাম। বলে রাখা ভালো, নদী পার হতে 3 টাকা ভাড়া লাগে। যথারীতি পকেট থেকে 5 টাকা ভাড়া বের করে দিলাম, কিন্তু নৌকার মাঝি বলল, বাবা তোমার নৌকার ভাড়া লাগবে না। আমি অবাক হয়ে বললাম, কেন চাচা, সবার কাছ থেকে ভাড়া রাখছেন, আমার কাছ থেকে রাখবেন না কেন? উনি উত্তরে বললেন, বাবা আগের দিন তুমি আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলা, আজ তার প্রতিদান দিচ্ছি। আমি অনেক জোরাজুরি করেও কোনো লাভ হলো না। আমি ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নিলাম। যাই হোক, নৌকা নদীর ওপারে চলে আসলো। আমি নৌকার পেছনে ছিলাম, তাই সবার শেষে নৌকা থেকে নেমেছিলাম। যেই নামতে যাব তখনই মাঝি ডাক দিল, রায়হান বাবা সাবধানে যেও, সবসময় আল্লাহকে স্মরণ করো, সাবধানে যেও বাবা, সাবধান। এমনভাবে বলতে থাকলো যেন সামনে আমার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। এর মধ্যে সবচেয়ে অবাক করা বিষয় হলো, মাঝি আমার নামটা জানলো কিভাবে। যাই হোক, আমি ভাবতে ভাবতে নৌকা থেকে নামলাম। ঘাট থেকে বাস স্ট্যান্ড মাত্র 0.5 মিনিট। আমি যখন বাস স্ট্যান্ডে গেলাম তখন ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত 8টা। বাস স্ট্যান্ডে বাস ছাড়বে 8:30-এ। যথারীতি গাড়িতে উঠলাম। গাড়িতে যাত্রী ছিল 15 জন।
রাতের গাড়ি, এজন্য হয়তো যাত্রী কম। সামনের দিকে ড্রাইভার, পেছনে বসার পর মনে হলো আমি নৌকায় ছোট একটা ব্যাগ ফেলে এসেছি। তাতে আম্মুর অনেক মূল্যবান ঔষধ আছে। আমি ঘড়িতে দেখলাম 8:15 বাজে। গাড়ি ছাড়তে আরো 15 মিনিট। আমি আর দেরি না করে সোজা নৌকার উদ্দেশ্যে ঘাটে চলে গেলাম ব্যাগের সন্ধানে। অনেক খোঁজাখুঁজির পরও মাঝিকে পেলাম না। ঘড়ির দিকে তাকালাম, 8:28 বেজে গেছে। আর 2 মিনিটের মধ্যেই গাড়ি ছেড়ে দেবে, যার কারণে ব্যাগের আশা ছেড়ে দিয়ে গাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। আমি আগেই গাড়ির সিটে গিয়ে তাকাতেই দেখতে পেলাম সেই ব্যাগটা আমার সিটের ওপর রাখা। আমি একটু অবাক হলাম, এটা কিভাবে সম্ভব? যে ব্যাগ আমি 30 মিনিট আগে নৌকায় ফেলে এসেছি, সেটা এখানে কিভাবে আসলো? এর উত্তর আমার এখনো অজানা। যাই হোক, গাড়িতে বসে এটা ওটা ভাবতে থাকলাম। গাড়িটা ছাড়লো 8:40-এ। সবকিছু ঠিকঠাক। বরিশাল থেকে লাহার হাট যেতে 50 মিনিট লাগে। 10 মিনিট পর কন্ডাক্টর ভাড়া কালেক্ট করা শুরু করলো। ওই দিন সবার সামনের সিটে বসার পরও আমার ঠিক পেছনের সিট থেকে ভাড়া কালেক্ট করতে শুরু করলো। ভাবলাম হয়তো কন্ডাক্টরের ভুল। সব ভাড়া ওঠানোর পর কন্ডাক্টর ড্রাইভারের পাশে এসে তার সাথে কথা বলতে থাকলো। আমি ডাকলাম, মামা ভাড়া নেন? কন্ডাক্টর বলল, আপনার ভাড়া লাগবে না মামা। আমি জানতে চাইলাম, কেন সবার কাছ থেকে ভাড়া নিচ্ছেন, আমারটা নেবেন না কেন? উত্তরে কন্ডাক্টর বলল, সেই মাঝির মতো একই কথা। তুমি একদিন আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলে, আজ শোধ দিলাম। আমি এবার একটু ভয় পেলাম। আর কথা না বাড়িয়ে চুপচাপ ভাবতে থাকলাম কি হচ্ছে আমার সাথে। লাহারহাটে পৌঁছাতে 9:30 বাজলো। ফেরি ছাড়বে 10টায়। তাকিয়ে দেখলাম ফেরি এখনো ঘাটে আসেনি। ঘাটে আসা মাত্র আমি দেখতে পেলাম একটা চায়ের দোকান খোলা এবং আশেপাশে একটা মাত্র চায়ের দোকান। আমি ভাবলাম হাতে এখনো সময় আছে, চা খেয়ে নেই। যথারীতি চায়ের দোকানে গেলাম। দোকানদার অনেক বয়স্ক মানুষ, পাঞ্জাবি পরা, মুখে সাদা লম্বা দাড়ি। আমি কাছে যেতেই বলল, বাবা চা খাইবা? পথে কোনো সমস্যা হয় নাই তো? আমি বিস্মিত হয়ে বললাম, কোনো সমস্যা হয়নি, চা দেন। তিনি আমাকে নর্মাল কাচের গ্লাসে চা দিলেন। আমরা জানি দোকানে সাধারণত চা কাপে দেয়া হয়, আর চায়ের কালারটা অস্বাভাবিক। যাই হোক, আমি চায়ের গ্লাসটা হাতে নিয়ে দোকান থেকে কিছুটা দূরে বসে বাসায় কল করে জানিয়ে দিলাম সব। বাসা থেকে দোয়া দরুদ পড়তে বলল। দোকানদারের চায়ের গ্লাসের কথা বলতে চাটা খেতে বারণ করলো, ফেলে দিতে বলল। কলটা কেটে আম্মুর কথা মতো চাটা ফেলে দিয়ে দোকানদারের কাছে গেলাম। দোকানের কাছে গিয়ে যা দেখলাম সেটাতে আমার সেন্সলেস হবার মতো অবস্থা। গিয়ে দেখি ওখানে কোনো চায়ের দোকানই নেই, সব কিছু উধাও। চায়ের দোকান বলতে কিছুই নেই, শুধু ফাঁকা জায়গা। দোকানের পাশে একটা গাছ ছিল, ওইটা ঠিকই আছে। আমি হাতের দিকে তাকাতেই দেখতে পেলাম গ্লাসটি তখন আমার হাতে ধরা। অনেক ভয় নিয়ে দাঁড়িয়ে আছি, কি করব বুঝতে পারছি না। এমন সময় একটা অ্যাম্বুলেন্সের শব্দের আওয়াজ আমার কানে ভেসে আসলো। যাই হোক, ঘাটে এসে দেখলাম একটা অ্যাম্বুলেন্স আসছে। আমি অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে গেলাম। অ্যাম্বুলেন্সের ড্রাইভার ও তার সহকারী রয়েছে। তাদের সাথে কথা বলে জানলাম তারা ঢাকা থেকে রোগী নিয়ে এসেছে, এখন তারা ফিরছেন এবং পাশের গ্রামেই তারা যাবেন। আমি কিছুটা আশ্বস্ত হলাম এবং তাদের সাথে যাব ভাবলাম, কারণ রাতে গাড়ি পেতে ঝামেলা। যাই হোক, ঘাটে ফেরি চলে আসলো। অ্যাম্বুলেন্স যথারীতি ফেরিতে উঠল। ফেরিতে যানবাহন বলতে শুধু অ্যাম্বুলেন্স আর আমার সাথে আমি বাদে 3 জন যাত্রী। ফেরি ছাড়ল রাত 10:40। আমি অ্যাম্বুলেন্সে ব্যাগ রেখে বসলাম এবং ড্রাইভারের সাথে কথা বললাম। হঠাৎ ফেরি বন্ধ হয়ে গেল। আমরা ভাবলাম হয়তো যান্ত্রিক কোনো সমস্যা। ফেরির কি হয়েছে জানতে অ্যাম্বুলেন্স থেকে নামলাম। ফেরির ইঞ্জিনের কাছে গেলাম। আসলে ইঞ্জিন মাস্টারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। সবাই জানি ফেরির ড্রাইভারের সিটটা একটু ওপরে হয়। আমি সিঁড়ির কাছে যেতেই ফেরি চলতে শুরু করলো, একদম মাঝ নদীতে। তারপরও আমি সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকলাম, ড্রাইভারের সাথে কথা বলবো। আমি সিঁড়ি বেয়ে ওপরে উঠে কি মনে করে নিচে তাকাতেই দেখলাম, যা দেখলাম তা ভাবতে এখনো আমার গা শিউরে ওঠে। নিচে তাকিয়ে দেখি অ্যাম্বুলেন্স নেই এবং কোনো লোকও নেই, পুরো ফেরি ফাঁকা। এটা দেখা মাত্র আমি প্রচণ্ড শকড হয়ে যাই। কিছু না ভেবে আমি ড্রাইভারের দরজায় নক করি, ড্রাইভারের সাথে ব্যাপারটা শেয়ার করার জন্য। দরজা ভেতর থেকে আটকানো ছিল। 2-3 বার নক করার পরও দরজা খুলল না। সবচেয়ে অবাক করা বিষয় হলো ড্রাইভারের কেবিনে কোনো মানুষ নেই। ফেরির স্টিয়ারিং একা একাই ঘুরছে।
এটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, সেন্সলেস হয়ে ওখানেই পড়ে যাই। যখন সেন্স ফেরে তখন দেখি আমি আমার নিজের বাসায় বিছানায় শুয়ে আছি। তখন বিকেল 4টা। আমি কিভাবে এখানে আসলাম জিজ্ঞেস করতে আব্বু বলল, আমি আসতে দেরি করায় আব্বু রাত 1টার দিকে বাসা থেকে বের হয়ে যায় এবং বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে বাস স্ট্যান্ডে রওনা হয়। 2 কিলোমিটার পর আব্বুর মোবাইলে একটা কল আসে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একজন বলে, কাকা আপনি কোনো টেনশন করেন না, আপনি আলামিন মসজিদের কাছে ওইখানে যান, ওখানে রায়হানকে পাবেন। এটুকু বলেই লাইনটা কেটে দেয়, কোনো কথা বলার সুযোগ না দিয়েই। বলে রাখা ভালো, আমার বাসা থেকে আলামিন মসজিদের দূরত্ব 10 মিনিটের এবং ওইটার পাশ দিয়ে একটু আগে আব্বু এসেছেন। তখন তিনি আমাকে ওখানে দেখেননি। যাই হোক, আব্বু তাড়াতাড়ি মসজিদে আসলেন। এসে দেখলেন মসজিদের বাইরে জানাজার জন্য যে খাটিয়া রাখা তার পাশে আমি সেন্সলেস অবস্থায় পড়ে আছি এবং 2টা জানাজার খাটের মধ্যে পড়ে আছে আমার ব্যাগটা। এই অবস্থা দেখে আব্বু মসজিদের ইমাম সাহেবকে ঘুম থেকে ডেকে তোলেন এবং আমাকে তাড়াতাড়ি করে বাসায় নিয়ে আসেন। 3-4 দিন পর আমি সুস্থ হই। যাই হোক, ঘটনার পরদিন রাতে আমি কি মনে করে মানি ব্যাগে চেক করতে গিয়ে দেখতে পেলাম সেখানে 200 টাকা অতিরিক্ত আছে। আমার স্পষ্ট মনে আছে বরিশাল থেকে ভোলা রওনা দেওয়ার সময় আমার ব্যাগে ছিল 740 টাকা। মানি ব্যাগে এর চেয়ে বেশি 1টি টাকাও ছিল না। এছাড়া কোনো 100 টাকার নোটও ছিল না। এখন 2টা 100 টাকার নোট, যেটা কিনা এখনো আমার কাছে রেখে দিয়েছি। অবাক করা বিষয় হলো যে লোকটি আব্বুকে কল করে আমার অবস্থান জানিয়েছিল আব্বুর রিসিভড কল লিস্টে সেই নাম্বারটি ছিল না। আরও একটি অবাক করা বিষয় হলো, খোঁজ নিয়ে দেখলাম সেদিন রাতে ফেরি চলাচল নাকি বন্ধ ছিল। এখন প্রশ্ন হচ্ছে, ফেরি চলাচল যদি বন্ধই হয়ে থাকে তাহলে আমি কিভাবে নদী পার হলাম? আর ফেরি থেকে আমার বাড়ি হচ্ছে 109 কিলোমিটার। এত দূরত্বে আমি কিভাবে আসলাম? মাঝি, বাসের ড্রাইভার, আমার ব্যাগ পাওয়া, এমন হাজারো প্রশ্ন আমার মনের মধ্যে ঘুরপাক খেতে লাগলো। ঘটনাটি পুরো সত্য। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমার জানা আরো অনেক ঘটনা আছে, যদি সাড়া পাই লিখব। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজাবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করছি আপনি সবসময় ভালো থাকেন, ভালোর দলে। আমি সজীব শেখ, পেশায় একজন ছাত্র। আমার বাসা চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কোনো একটি গ্রামে। আমি এর আগেও একটি ঘটনা পাঠিয়েছিলাম, কিন্তু ঘটনাটি সিলেক্টেড হয়নি। মন খারাপ করে ঘটনা পাঠাবো না, এইটা হয় না। সেই 2015 সাল থেকে ভূত FM শুনে আসছি, এখন আবার ভূত.com এর সাথে আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। আগের ঘটনাটি গুছিয়ে লিখতে পারিনি বলে হয়তো সিলেক্টেড হয়নি, তবে এইবার কেমন গুছিয়ে লিখতে পারবো জানি না। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার ঘটনায় আসি। ঘটনাটি শুনেছি আমার নানুর মুখে। বলে রাখা ভালো, আমরা ঢাকায় থাকি, সেজন্য প্রতি ঈদে গ্রামে গেলে নানুর বাড়িতে যাই। আর তখন সন্ধ্যার পর একটা আড্ডা জমে, নানা রকম কথা হয়। একদিন আমার নানুর কাছে ভূতের গল্প শুনতে চাই। তখন নানু বলে, গল্প নয়, তোদের একটি সত্যিকারের ঘটনা শোনাই। সবাই সবার মতো বসে পড়লাম ঘটনাটি শোনার জন্য। ঘটনাটি নানুর ভাষাতেই বলছেন নানু। অনেক বছর আগের কথা। সময়টা ছিল তখন 1980 থেকে 1981 সাল। তখনকার সময় ইলেকট্রিসিটি ছিল না বলে সবাই সন্ধ্যা হলেই যে যার মতো ঘরে চলে আসতো। সন্ধ্যার পর কেউ বাইরে যেত না। হঠাৎ করে গ্রামের সবার ঘরে অথবা ঘরের বাইরে থেকে গবাদি পশু চুরি হওয়া শুরু করলো। একে একে প্রায় অনেকের গবাদি পশু চুরি হওয়ার পর সবাই সিদ্ধান্ত নিল রাত জেগে
পাহারা দেবে আর চোর ধরবে। যেই ভাবা সেই কাজ। রাত হতেই সবাই বেরিয়ে পড়ল চোর ধরার উদ্দেশ্যে। রাত যখন গভীর হলো তখন দেখল কে যেন একটি গরুর গোয়াল ঘরের দিকে আস্তে আস্তে যাচ্ছে। সবাই মিলে তখন চোরের পিছু নিল। যেই গোয়াল ঘরের দিকে যাবে তখনই সবাই মিলে চোরকে ধরে ফেলল। গ্রামে প্রবেশ করার রাস্তার ধারে একটি খাল আছে। সেই খালের ধারের তাল গাছের সাথে বেঁধে রাখল চোরটিকে। আগে চুরি হওয়া পশুগুলোর কথা জিজ্ঞেস করে সেই গবাদি পশুগুলো কোথায় কি করেছে জানতে চাইল। উত্তরে চোর বলল সেগুলো চুরি করেনি সে। অনেকক্ষণ জিজ্ঞেস করার পর যখন অস্বীকার করতেই থাকে তখন গ্রামের লোক তাকে মারতে আরম্ভ করে। একসময় মারতে মারতে চোরটিকে মেরেই ফেলে গ্রামের লোকেরা। ঠিক তখন থেকেই আসল ঘটনা শুরু হয়। কয়েকদিন ভালোই যায়, তারপর থেকেই নিয়মিত আবার গবাদি পশুর চুরি হতে থাকে। তখন থেকেই গ্রামের মানুষ চিন্তায় পড়ে যায়। তখন তারা কি করবে এইটা ভাবে, এবং এইভাবে আর কতদিন পাহারা দেয়া যায়। আগেরবারের মতোই সবাই চোর পাহারা দেবার জন্য রাতের বেলা চলে আসে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। সবাই পাহারায় থাকা অবস্থাতেই চুরি হয়। তারপর সবাই আরো দুশ্চিন্তায় পড়ে যায়। তখন সবাই গ্রামের পঞ্চায়েতের কাছে গিয়ে বলে একটা সমাধান দিতে। এভাবে আর কতদিনই বা চলতে পারে। একটা সময় দেখা যাবে গ্রামের কেউ গবাদি পশু পালন করছে না। পঞ্চায়েত উত্তরে বললেন, আচ্ছা ঠিক আছে, আমরা সবাই আবার পাহারায় যাব। সবাই যার যার মতো করে পাহাড় দিতে শুরু করলো। তখন অনেক রাত, কয়টা বাজে ঠিক কেউ বলতে পারে না। পাহারা দিচ্ছে সবাই। এমন সময় একজন লক্ষ্য করলো যে কে যেন গ্রামের রাস্তা দিয়ে আস্তে আস্তে করে আসছে। তখন সেই লোক সবাইকে গ্রামের রাস্তার দিকে আসতে বললেন। সবাই ছুটে আসলো গ্রামের রাস্তার দিকে। সবাই দাঁড়িয়ে দেখছেন কেউ একজন আসছে, কিন্তু কেউ বুঝতে পারছে না কে আসছে। দূর থেকে ভালো করে দেখাও যাচ্ছে না। চাঁদের আলোয় শুধু অবয়বটা বোঝা যাচ্ছে। কিন্তু অবয়ব যত গ্রামের দিকে আসছে ততই অবয়বটি বড় হচ্ছে। আস্তে আস্তে অবয়বটি বিশাল আকার ধারণ করে। ঠিক তখনই গ্রামের সবার আর বুঝতে বাকি থাকলো না এটা আসলে কোনো মানুষ না। সবাই যে যার মতো করে দৌড়ে বাড়িতে চলে আসলো। পরের দিন গ্রামের সবাই মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা করে এবং আগের সব ঘটনা ইমাম সাহেবকে খুলে বলে। ইমাম সাহেব তখন বলে, একটা বন্ধু আছে পাশের গ্রামের মসজিদে নামাজ পড়ায়, তার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করে দেখা যায়। বলে রাখা ভালো যে হুজুরের বন্ধু আবার অনেক বড় কবিরাজ, তাই তার সাথে বিষয়টি শেয়ার করলে ভালো হয়। এইদিকে গ্রামের অবস্থা আরো করুণ। কেউ বাড়ির বাইরে বের হচ্ছে না। গ্রামটি যেন এক অভিশপ্ত গ্রামে পরিণত হয়েছে। পরের দিন হুজুর বেরিয়ে পড়ল পাশের গ্রামের মসজিদে তার বন্ধুর কাছে। পাশের গ্রামের মসজিদে গিয়ে হুজুরের বন্ধুর সাথে বিষয়টি শেয়ার করে হুজুর। সব শুনে হুজুরের বন্ধু বলে, আর সময় নষ্ট করা যাবে না, এখনই ওই গ্রামে যেতে হবে। ওইখানকার মানুষ সত্যিই খুব বিপদে আছে, কারণ ওই গ্রামে একটা খারাপ জিনের নজর পড়েছে। মানুষের অনেক বড় বিপদ হতে পারে। এই বলে হুজুর এবং হুজুরের বন্ধু গ্রামের উদ্দেশ্যে রওনা হন। গ্রামে গিয়ে গ্রামের মানুষের কাছ থেকে প্রথমে সব ঘটনা শুনেন এবং তারপরে হুজুরের বন্ধু বলেন, তোমরা যেই চোরটিকে মেরে ফেলেছিলে সেই চোরের কবর কোথায়? তখন সবাই বলে, গ্রামের খালের পাশে তাল গাছের পাশে চোরের কবর আছে। তখন হুজুরের বন্ধু এবং হুজুর মিলে গ্রামটি বন্ধ করে দেন এবং তারপর গ্রামের আর কোনো গবাদি পশু চুরি হয়নি, হারিয়েও যায়নি। কি ভাবছেন ঘটনা এখানে শেষ? হলে হয়তো ভালোই হতো, কিন্তু কে জানে গ্রামের মানুষের জন্য এর থেকেও আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। ওই দিনের পর থেকে গ্রামের গবাদি পশু হারায়নি, এটা ঠিক, কিন্তু শুরু হয় এক অন্য কাহিনী। গ্রামের কোনো মানুষ যদি সন্ধ্যার পর গ্রামের খালের পাড়ের রাস্তা দিয়ে আসে, পরের দিন সকালবেলা সেই খালের ধারের তালগাছের নিচে তার মৃতদেহ পাওয়া যায়। দেখা যেত মৃতদেহের পেটের ভেতর যা কিছু আছে কে যেন মৃতদেহের পেট থেকে সব বের করে নিয়েছে, আর চেহারাটা হয়ে যায় বিভৎস। বিশেষ করে যাদের বাজারে দোকান ছিল তারা কেউ একা এই পথ দিয়ে আসলেই তাদের সাথে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। তারপর থেকে কেউ বাজার থেকে রাতের বেলা একা একা আসতো না। একে একে যখন কয়েকজন এইভাবে মারা যায় তখন গ্রামের সবাই আবার সিদ্ধান্ত নেয় হুজুরের বন্ধুর সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করবে। যেই ভাবা সেই কাজ। সবাই আবার হুজুরের বন্ধুকে ডেকে নিয়ে আসে এবং ওই দিনের পর থেকে কি কি হয়েছে সব খুলে বলে। সব শুনে হুজুরের বন্ধু বলেন, আচ্ছা সমস্যা নাই,
আমি আর আমার কয়েকজন ছাত্র মিলে এই কাজ শেষ করতে পারবো। জিন খুবই শক্তিশালী, এর সাথে আমি একা পেরে উঠব না। আমি আগামীকাল আসবো, আর কেউ রাতের বেলা ঘরের বাইরে যাবেন না। এই বলে হুজুর এবং হুজুরের বন্ধু চলে গেলেন। পরের দিন হুজুর এবং হুজুরের বন্ধু বাকি ছাত্রদের নিয়ে গ্রামে আসলেন। তারপর গ্রামের সবাইকে নিয়ে সেই খালের ধারে গিয়ে তালগাছের পাশে একটি আসন করেন এবং গ্রামের সবাইকে একটি লম্বা দাগ দিয়ে বললেন, কেউ এই দাগের বাইরে বের হবেন না, সবাই এই দাগের ভেতরে থাকবেন, না হলে আমার কাজ করতে সমস্যা হবে, আপনাদের বড় ক্ষতিও হতে পারে। এই বলে হুজুর সবাইকে সাবধান করে দিলেন। তখন হুজুর এবং ছাত্ররা মিলে আসনে বসলেন। হুজুর তার সাথে থাকা কয়েকটা জিন হাজির করলেন এবং হুজুরের জিন দিয়ে ওই খারাপ জিনের সাথে কথা বললেন। তখন হুজুর সেই খারাপ জিনটাকে বললেন, তুমি কেন এই গ্রামের মানুষের ক্ষতি করছো, হত্যা করছো? তখন ওই খারাপ জিন বলে, এই মানুষেরা মোটেও ভালো মানুষ না, ওরা খারাপ মানুষ। একটা চোর পেটের দায়ে সামান্য হাঁস মুরগি চুরি করত। এই গ্রামের মানুষ তাকে মারতে মারতে তাল গাছের নিচে রেখে যায়, আর আমি এই তাল গাছে বন্দি ছিলাম। নিজেকে ছাড়ানোর জন্য কোনো মানুষের শরীর পাইনি বলে এই গাছে বন্দি অবস্থায় আমার দিন কাটছিল। গ্রামের মানুষেরা যখন চোরটিকে মেরে এখানে রেখে যায়, তখন ওই চোরটি মারা যায়নি। ঠিক তখনই মাঝরাতে ওই চোরের শরীরে প্রবেশ করিয়ে নিজেকে মুক্ত করি। তার ঘণ্টাখানেক বাদে চোরটি মারা যায়, আর আমিও মুক্তি লাভ করি। কিন্তু ভেবেছিলাম এখান থেকে মুক্ত হয়ে চলে যাব। না, আমি যাইনি। চোরের রূপ ধারণ করে আমি এই গ্রামের মানুষের ক্ষতি করতে শুরু করি। সব শুনে হুজুর বললেন, গ্রামের মানুষ মোটেও এই কাজটি ঠিক করেনি, কিন্তু কি করবে? তুমি জিন হয়ে গ্রামের মানুষের ক্ষতি করতে পারবে না, তুমি এই গ্রাম থেকে চলে যাও। উত্তরে জিন বলে, এই গ্রামের মানুষদের আমি ছাড়ব না। তখন হুজুরের ছাত্ররা আয়াত পড়া শুরু করেন। হুজুর পড়া পানি ওই গাছের দিকে মারতে থাকেন। ঠিক তখন ওই গাছের ভেতর থেকে বিভীষিকাময় চিৎকার শোনা যায়। তখন হুজুর বলেন, এখনো সময় আছে, এখান থেকে চলে যাও, না হলে আমি তোমাকে বন্দি করে সারা জীবনের জন্য আমার কাছে রেখে দেব। তখন জিনটি যেতে রাজি হয়। হুজুর বলেন, তুমি যে যাবে তার প্রমাণ কি? জিন বলে, আমাকে 3টি ছাগল, 3 হাঁড়ি মিষ্টি দিতে হবে, আর আমি যাওয়ার পর এই তাল গাছের একটা ডাল ভেঙে পড়বে। গ্রামের মানুষদের বলে দেবেন, আমি যাওয়ার পর যেন এই তাল গাছটি কেটে ফেলা হয়। জিনের কথা শুনে গ্রামের মানুষ জিনের কথায় রাজি হয় এবং জিন গ্রাম থেকে চলে যায়। এই ছিল নানুর মুখ থেকে শোনা একটি সত্য ঘটনা। আপনার কাছে রিকোয়েস্ট, আমার এই ঘটনাটি পড়ে শোনাবেন। আর যদি ঘটনাটি সিলেক্টেড হয় আমাকে জানাবেন, না হলেও জানাবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, প্রিয় লিসেনার্স। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতে আপনার ঘটনা পাবো। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। রাত 12:30 বেশি বেজে গেছে, আমাদের শেষ করতে হবে আজকে। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, শুনলেন, অনেক মানুষ আজকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, সেটা একটা অনেক বড় ভালো লাগার ব্যাপার। অনেক দিন পরে এতজন মিলে আমরা শুনছি এবং সেটা অনেক আনন্দের ব্যাপার আমার জন্য, আমাদের সবার জন্য। আশা করছি এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, এভাবেই পাশে থাকবেন সব সময়। আপনারা সবাই ভালো থাকুন। আজকে এই এপিসোডটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে। আজকের এই এপিসোডটির যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এবং অবশ্যই যারা এখনো পর্যন্ত শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন। আমরা অলমোস্ট 2 মিলিয়নে পৌঁছে গেছি। এই জার্নিটা লাস্ট টাইম খুব ফাস্টার হয়েছিল, এবার জানি না কি হবে। আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে ডেফিনেটলি অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারবো সেই মাইল ফলকে। এবং আমরা সবাই এটা নিয়ে অনেক ইভেন্টের প্ল্যান করেছি। ঈদ আসছে, ঈদের জন্য স্টোরি পাঠান। আমাদের ইমেল অ্যাড্রেস তো আপনারা জানেন, russell.booth.com@gmail.com। এবং অনেক মানুষ যেহেতু আছেন বলে দেই, এই 30 তারিখ অর্থাৎ পরশু দিন হচ্ছে অচিনপুরের গ্র্যান্ড ফিনালে। দারুণ সব স্টোরি আছে এবং সেখানে যে সমস্ত স্টোরিগুলো আপনারা শুনবেন প্রত্যেকটাই আপনাদের অনেক ভালো লাগবে। আমরা শুনবো একসাথে সেই দিনের স্টোরিগুলো। চমক কিছু থাকবে, স্টুডিও সেশন থাকবে, সব কিছু মিলিয়ে চমৎকার একটা এপিসোড দেওয়ার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।